নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মাত্র তিন দিন পরেই কিন্তু রাহুল গান্ধী আবার একটা প্রেস কনফারেন্স করবেন এবং ভোটে কারচুপি নিয়ে আবারও তিনি কিন্তু বিস্ফোরক কিছু তথ্য দেবেন, তেমনই এই মুহূর্তে খবর উঠে আসছে। এবং রাহুল গান্ধী যে বিহারে দাঁড়িয়ে বলেছিলেন ভোটার অধিকার যাত্রার শেষে যে বিজেপির মানুষ যারা আছেন, বিজেপির সমর্থন যারা আছেন, তারা এই মুহূর্তে সাবধান হয়ে যান, তার কারণ আমি যেটুকু প্রমাণ দিয়েছি 7ই আগস্ট সেটা শুধুমাত্র একটা অ্যাটম বোম ছিল। এর পরবর্তীতে আমি আবার যে প্রমাণটা দিতে চলেছি সেটা হাইড্রোজেন বম, অর্থাৎ এর থেকেও বড় কোনো প্রমাণ দেবেন ভোটে কারচুপি নিয়ে, তেমনই কিন্তু ইঙ্গিত করেছিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং সেটাই তিনি করতে চলেছেন আগামী 17ই সেপ্টেম্বর, তেমনই খবর সূত্র মারফত। এবং যে কেন্দ্রটা নিয়ে তিনি এই কথাটা বলবেন, যে ক্ষেত্রটা নিয়ে এই কথাটা বলবেন, সেটা কিন্তু বেনারস। অর্থাৎ বেনারস বলতে যেখান থেকে দেশের প্রধানমন্ত্রী পরপর 3টে এক্সিকিউটিভ টার্মে জিতে একদম এমপি হয়ে তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচন। আপনাদের মনে থাকবে যে বেনারসে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম দুটো রাউন্ডে হেরে যাচ্ছিলেন, তিনি পিছিয়ে পড়েছিলেন এবং সেই জায়গা থেকে কিভাবে একদম খুব কম মার্জিনে তিনি জিতে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আসতে চলেছে আগামী 17ই সেপ্টেম্বর। সেই দিনটা কেন গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ওয়াকিবল তার সম্বন্ধে, তার কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন 75 বছর পূরণ করছেন এবং সেই দিনটাকেই একদম সিগনিফিকেন্টলি চুজ করেছেন রাহুল গান্ধী এই প্রেস কনফারেন্স করার জন্য। একটা বড় ধামাকা হতে চলেছে তেমনই কিন্তু মনে করছেন দেশের ওয়াকিবহল মহল। সেই নিয়ে আজকে এই বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে, একদম সারা দেশ জুড়ে, সারা প্রত্যেকটা রাজ্য জুড়ে রাহুল গান্ধীর যে ভোট চোর গাদ্দি চোর এই যে স্লোগানটা, সেটা কিন্তু মারাত্মক ভাইরাল হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র কর্ণাটকের একটা কনস্টিটিউয়েন্সিতে যেভাবে 1 লক্ষ ভোটারের কারচুপি তিনি দেখিয়ে দিয়েছেন, সেটার পরবর্তীতে কিন্তু বিহারের ভোটার অধিকার যাত্রা সেটা সম্পূর্ণটা মিলিয়ে তিনি কিন্তু একদম জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিহারের ভোটার অধিকার যাত্রার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে ভোট চোর গাদ্দি চোর স্লোগানটা কিন্তু রীতিমতন ভাইরাল হয়েছে। এবং শুধু তাই নয়, রাহুল গান্ধী এই মুহূর্তে গত 20 বছর রাজনীতি করে যে জনপ্রিয়তাটা কোনো মতেই দখল করতে পারেননি, যে জনসমাগমটা তিনি দখল করতে পারেননি, সেইটা কিন্তু এই মুহূর্তে তার দখলে রয়েছে সারা দেশ জুড়ে। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে ভোট চোর গাদ্দি চোর এই স্লোগানটা থেকে রেহাই পাওয়ার জন্য কিংবা মানুষকে ডাইভার্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধরনের কিন্তু তাদের মতন করে কৌশল নিচ্ছে। এবং সেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার মাকে কেউ গালাগাল দিয়েছে, সেইটার বিপক্ষে একটা বন্ধ ডেকে দিল। তারপর উত্তরপ্রদেশে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে রাহুল গান্ধী যখন ঢুকছিলেন তার যে সংসদ ক্ষেত্র 10ই সেপ্টেম্বর, সেখানে তার গাড়ির সামনে একদম বসে পড়েন রাজ্যের মন্ত্রী, যে কেন নরেন্দ্র মোদীর মাকে গালাগাল দেওয়া হলো। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু কোথাও গিয়ে ভোট চোর গাদ্দি চোর, সেখানে এই যে স্লোগানটা ভাইরাল হয়ে গিয়েছে, মানুষের মাঝখানে পপুলার হয়ে গিয়েছে, সেখান থেকে মানুষের মনটা সরানোর জন্য, তেমনই কিন্তু মনে করছে দেশের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা। এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী এই মুহূর্তে যেটা বক্তব্য তার, যে হাইড্রোজেন বোম, অর্থাৎ এর থেকেও বড় কোনো প্রমাণ তার কাছে রয়েছে, তিনি হাইড্রোজেন বোমটা একদম সরাসরি মানুষের সামনে প্রকাশ করবেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ এই যে ঘটনাটা ইতিমধ্যে ঘটেছে, তার পরবর্তীতে কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে বহু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, আইটি সেলের প্রত্যেকেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং আমরা গত কয়েকদিন আগে, আপনাদের মনে থাকবে যে রাহুল গান্ধী কয়েকদিন আগে মরিশাসে ঘুরতে গিয়েছিলেন তার 2 দিনের জন্য ছুটি কাটাতে, এবং সেই সময়ও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী যে স্কুটি করে ঘুরে বেড়াচ্ছেন সেই সম্বন্ধে একটা ছবি খুব ভাইরাল হয়ে গিয়েছিল। দেশের বিরোধী দলনেতা তিনি বাইরে চলে গিয়েছেন এবং ছুটি কাটাচ্ছেন, এবং তার পরিবর্তে কি করলো সিআরপিএফ জওয়ান, সিআরপিএফ এর তরফ থেকে একদম মল্লিকার্জুন খাড়গেকে একটা চিঠি লেখা হলো। মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানানো হলো যে রাহুল গান্ধী যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো কিভাবে ঘটাতে পারেন তিনি একজন দেশের এলওপি, তিনি সিআরপিএফ কে না জানিয়ে একদম বিদেশে চলে গেছেন একা একা, কোনো সিকিউরিটি ছাড়া। এই বিষয়গুলো কিভাবে ঘটছে, অর্থাৎ এই যে রাহুল গান্ধী তার সম্বন্ধে যে একটা ন্যারেটিভ তৈরি করা কিংবা তার সম্বন্ধে একটা বিকল্প ন্যারেটিভ তৈরি করা, সেটা কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন আইটি সেল বা মিডিয়া সেল তারা এই কাজটা করছে। তার কারণটা কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর সম্বন্ধে চর্চাটা সারা দেশে চলছে, সারা দেশ জুড়ে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট চোর গাদ্দি চোর এই স্লোগান দিয়েছেন, অমিত শাহ চোর, মোদী চোর ইত্যাদি স্লোগানিং তিনি করেছেন। সেটা ঠিক না ভুল আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু তিনি করেছেন সেটা। অন্যদিকে বিভিন্ন
বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি একই স্লোগান কিন্তু চলছে। আমরা দেখতে পেয়েছি যে উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা তিনি প্ল্যান করেছিলেন এবং যেদিন নরেন্দ্র মোদী যাবেন উত্তরপ্রদেশে 11ই সেপ্টেম্বর, সেদিন বেনারসে তিনি তার মতন প্রদর্শন করবেন এবং ভোট চোর গাদ্দি চোর এই স্লোগান দেবেন। সেই জায়গা থেকে তাকে হাউস অ্যারেস্ট করে নেওয়া হলো। এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটছে এবং তারই মাঝখানে মল্লিকার্জুন খাড়গেকে হঠাৎ করে কেন সিআরপিএফ এর জন্য, সিআরপিএফ এর পক্ষ থেকে রাহুল গান্ধীকে চিঠি লেখা হতে পারতো। মল্লিকার্জুন খাড়গে তো রাহুল গান্ধীর গার্জিয়ান নয়, তিনি একজন অ্যাডাল্ট মানুষ এবং দেশের এলওপি, তাকেই চিঠি লিখে জানানো হতে পারতো যে আপনি এভাবে একা একা যেতে পারেন না আপনার সিকিউরিটি না নিয়ে। সেটা না করে মল্লিকার্জুন খাড়গেকে জানানো হলো এবং সেই যে চিঠিটা মল্লিকার্জুন খাড়গেকে লেখা হলো সেটাও পাবলিক করে দেওয়া হলো। এই যদি ঘটনাগুলো ঘটতে থাকে, এর মাধ্যমে কি কোনোভাবে ভোট চোর গাদ্দি চোর এই স্লোগান বা এই যে ভোট চুরি করে বিজেপি জিতেছে সেই ন্যারেটিভটা কোনোভাবে মোছা যাবে? তা এই যে চেষ্টাটা ভারতীয় জনতা পার্টি করছে, তার মাঝখানে কিন্তু রাহুল গান্ধী বেছে নিলেন আরেকটা দিন, সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর ডেটটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত, তার কারণ তখনও পর্যন্ত এই আলোচনাটা চলছিল যে 17ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হয়তো একদম ইস্তফা দিতে হবে, তার কারণ তিনি তার 75 বছর পূরণ করছেন এবং সেই বিজেপির যে নিয়ম নরেন্দ্র মোদী অমিত শাহ বানিয়েছিলেন সেই অনুযায়ী হয়তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও রিটায়ার করে যাবেন একদম 17ই সেপ্টেম্বর। কিন্তু সেটা হলো না। পরবর্তীতে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সম্প্রীতি তৈরি হলো, একজন আরেকজনের সম্বন্ধে অত্যন্ত ভালো কথা বলতে শুরু করলেন। মোহন ভাগবতের সম্বন্ধে একদম দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন ভালো কথা বললেন 15ই আগস্টে দাঁড়িয়ে, ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটলো এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনিও বলে দিলেন যে না না 75 বছরে কাউকে রিটায়ার করতে হবে এরকম আমি কোনো কথা বলিনি। আমি মজার ছলে বলেছিলাম যে 75 বছরে রিটায়ার করে যেতে হবে। যাই হোক, 75 বছরের প্রধানমন্ত্রী রিটায়ার না করলেও প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য যে জিতেছেন বেনারস থেকে, সেইখানে কোনো ধরনের কোনো কারচুপি হয়েছে কিনা সেই যে খুলাসাটা রাহুল গান্ধী করবেন, তার মাধ্যমে কোথাও গিয়ে আবার একটা ইস্তফার প্রেক্ষাপট তৈরি হবে না তো? একদম ইস্তফার প্রেক্ষাপট তৈরি না হলেও তার যে জয়টা সেটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবে না তো? অর্থাৎ তিনি সঠিক পদ্ধতিতে জিতেছেন নাকি কোথাও গিয়ে আবার সেই ভুয়ো ভোটার কিংবা একদম রীতিমতন ভোটে কারচুপি বা ভোটার লিস্টে কারচুপি এইসবের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একদম ইলেক্টেড হয়েছেন, এই প্রশ্নগুলো উঠে যাবে না তো? এগুলো কিন্তু এই মুহূর্তে রীতিমতন সারা দেশের চর্চার একটা কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনারা কি মনে করেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাহুল গান্ধীর এই যে সামগ্রিকভাবে ভোট চোর গাদ্দি চোর বা এই যে প্রমাণ দেয়া 7ই আগস্ট এবং তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বিষয়টা হয়তো ধামাচাপা করেই যেত, কিন্তু রাহুল গান্ধী একটা কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স করলেন, তারপরেই একদম পাল্টা দিলেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনারের পক্ষ থেকে একদম জ্ঞানেশ কুমার তিনি একটা প্রেস কনফারেন্স করে বসলেন এবং তিনি যে কথাগুলো বললেন নিজেদের যুক্তি সাজানোর জন্য, সেগুলো অত্যন্ত মানুষের কাছে আরো হাস্যকর হয়ে উঠলো এবং তখন মানুষ আরো বিশ্বাস করতে শুরু করলেন যে কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে অ্যালিগেশন গুলো সেগুলো একদম যে মিথ্যে সেটা তো ইলেকশন কমিশন বলতে পারলো না, তাহলে এটা কোথাও গিয়ে সত্যি বলেনি তো রাহুল গান্ধী? এই যে বিষয়গুলো ঘটলো পরপর ঘটতে গেল ক্রোনোলজিক্যালি, এইগুলোর ভিত্তিতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সাধারণ যারা রাজনীতির দৈনন্দিন কারবারি তারা কিন্তু মনে করছেন যে 17ই সেপ্টেম্বর রাহুল গান্ধী আরো বড় কোনো একদম বিস্ফোরণ ঘটানোর মতন তার কোনো তথ্য দেবেন কিনা, সামনে আনবেন কিনা ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশনের যে একটা সম্পর্ক সেটা নিয়ে, এবং তার ভিত্তিতে বেনারসে কিছু হয়েছিল কিনা অষ্টাদশ লোকসভা নির্বাচন আমরা কিচ্ছু জানি না এখনো পর্যন্ত। কিসের কথা বলছেন, কিসের হাইড্রোজেন বোমের কথা বলছেন রাহুল গান্ধী তিনি নিজেই জানেন, কিন্তু ঘটনাটা কি ঘটতে চলেছে, ঘটনাটা কতদূর তার বিশালতা ঘটতে পারে, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।